বরেণ্য কবি, লহ প্রণাম। বিধাতার কৃপার কণা ঝরে পড়ে প্রতি প্রভাতে, ভাস্বত হয় ধরণী। এক প্রভাতে রবি এলো নেমে, ৭ই মে ১৮৬১। প্রথম শিউলি ফুলে তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু ফুলে তুমি উষার সোনার বিন্দু। আকাশ পারের ইন্দ্রধনু, ধরার পারে নোমা, নন্দনের নন্দিনী গো, চন্দ্রলেখায় ছোঁয়া, প্রতি পদে চাঁদের স্বপন, শুভ্র মেঘে ছোঁয়া, স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে তুমি উষার সোনার বিন্দু। অনেক ভাই বোনের মাঝে গুটি গুটি পায়ে চলতে থাকে রবি শিশুর বেড়ে ওঠা। আর 5টা শিশুর থেকে একটু আলাদা, পিতামাতার সান্নিধ্য থেকে কিছু দূরেই চাকরদের শাসনে কাটতে থাকে তার শৈশবের দিনগুলি। বাইরে উদার প্রকৃতি, বট গাছ, ঘাট বাঁধানো পুকুর, নারকেল গাছের সারি, দুহাত বাড়িয়ে ডাক পাঠাচ্ছে, নাড়া দিয়ে যাচ্ছে ছোট্ট শিশুটিকে। খাঁচাই বন্দি রবি আকুল হয় বাহিরকে পাবার জন্য, শুরু হয় সাধনা। ঘর বাঁধতে লেগেছি আমার, মনে
বালক রবি বেড়ে ওঠে, প্রকৃতির বুক থেকে সংগ্রহ করে প্রাণকণা, নিজে পরিণত হয় এক পূর্ণ বৃক্ষে, নানান দিকে শাখার বিস্তার হয় তার। গান, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, রবির সোনার কাঠির স্পর্শে ঘুম ভাঙে বাংলা সাহিত্যের। রবির ফসলে ভরে ওঠে বাংলা সাহিত্যের গোলা। রবির ভাষাতেই বলা যায়, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মেঘের আড়াল থেকে হঠাৎই ঘটল পূর্ণ সূর্যের প্রকাশ, জন্ম নিল নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। পাওয়া গেল তার কাব্য ভাণ্ডার, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। নাটকে এলো বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা। উপন্যাসে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি। এই পর্বে জীবন সম্পর্কে কবি রোমান্টিক, কল্পনা বিলাসী। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পুরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে। পুরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে ভরুক প্রাণে। সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
অদৃশ্য ও অনির্বাচ্য সৌন্দর্যের উদ্দেশ্যে পথ চলা। জগৎ ও জীবন সম্পর্কে গভীর বোধ মূর্ত হল। বিসর্জন রাজা ও রানী চোখের বালির মধ্যে। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি? এলো শিলাই রকম পল্লী বাংলার ছোট প্রাণে ছোট ব্যথা, ভাষা পেল তার কলমে, সৃষ্টি হলো ছোট গল্পের রাঙিনা। তিনি বলেছেন, তাকে যদি যথার্থভাবে বুঝতে হয় তার একমাত্র উপায় এই ছোট গল্পগুলি। ফিরে এলেন নগর জীবনে, দেখলেন বাস্তবের এক রূঢ় চিত্র, দেখলেন পৃথিবী জুড়ে যুদ্ধ, ধ্বংস আর রক্তপাতের আবিল ছবি। অনুভব করলেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কবি বুঝলেন নিভৃতে বসে কাব্য সৃষ্টির রমণীয় সময় এ নয়। সময় এখন দাবি করছে জেগে উঠতে, প্রতিবাদের পথে নামতে। কবির উদ্যমে গঠিত হলো ফ্যাসি বিরোধী আন্তর্জাতিক সংঘ। পাশে পেলেন রমারলা আইনস্টাইন। সাংস্কৃতিক ক্ষেত্রে শুরু হলো যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। হাতে তুলে নিলেন ভৈরব শঙ্খ, লিখলেন, তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোড়ে একিরে দুর্দৈব।
ভারতের কবি হয়ে উঠলেন বিশ্বকবি, পেলেন নোবেল। যুদ্ধ ধ্বংসের প্রশ্নে জাপানি কবি নগুচির সঙ্গে ঘটল পত্রযুদ্ধ। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ছড়িয়ে গেল প্রতিরোধের বার্তা। সাম্রাজ্যবাদী নেকড়েদের নখর আঘাতে ছিন্ন ভিন্ন ছায়াবৃত আফ্রিকার পক্ষে তুলে নিলেন কলম। এই ধ্বংস ও রক্তপাতের মধ্যে তিনি গেয়ে উঠলেন শান্তির গান। আহ্বান জানালেন নবসৃষ্টির পথে এগিয়ে যেতে। বঙ্গভঙ্গের উত্তপ্ত পরিস্থিতিতে তিনি রাখি বাঁধলেন, ঘটালেন মিলনের ডোর। প্রচারিত হল মানবতার বাণী, এ অভাগা দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
শিক্ষা নিয়েও ভাবলেন কবি। শান্তিনিকেতনে গড়লেন বিশ্বভারতী। প্রকৃতির কোলে প্রকৃত শিক্ষা আদর্শ রূপ পেল। দীর্ঘ জীবনে বারবার পেয়েছেন আঘাত। আঘাত ভুলে নতুন রূপে নিজেকে প্রকাশ করেছেন। পেয়েছেন অনাবিল আনন্দের স্বাদ। এলো 7ই আগস্ট 1941, যিনি বিশ্ববাসীকে অনন্তের উদ্দেশ্যে যাত্রা করার পথ দেখিয়েছেন, তিনি নিজেই পাড়ি দিলেন এক অনন্ত লোকের উদ্দেশ্যে। পথে শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে? এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে পথে? ঢেউ উঠে পড়ে কাদা, সম্মুখে ঘন আঁধার। পার আছে গো, পার আছে, পার আছে কোন দেশে, কি আছে শেষে পথে? সোনার তরীতে ভাসিয়ে দিলেন তার সোনার ফসল, নিজে হলেন রিক্ত। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।